রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দেওয়া হয় এবং সেই সাথে আরো 11 জন মেম্বার দেওয়া হয় আর কি। তো মোট 12 সদস্যের কমিটি আমরা কাজ শুরু করি মার্চ মাসের 5 তারিখে। তো মেইন উদ্দেশ্য ছিল যে আমরা এই রুটিন, যেহেতু এটা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সবসময় তো কাজ করা লাগে, এই বিভিন্ন সময় ধরেন আগুন লাগে বিভিন্ন জায়গায়, যেখানে বন্যা, তারপরে যে মানে ফ্লাড, বন্যা, জলোচ্ছ্বাস, সবকিছু তো তার কাজ করতেই হবে। যেমন এখনো তো কাজ করতেছে আমাদের সেই 10 লক্ষ লোক আছে রোহিঙ্গা, এদের তো কাজ করতে চলমান। এই কাজগুলোর সাথে সাথে আমাদেরকে বলা হয়েছিল যে যেহেতু ওই নির্বাচন হচ্ছে না, বিশেষ করে 24 আগস্ট জুলাইয়ের পর থেকে তো আর কমিটি ভেঙে গেছে, আগের সব কমিটি নাই, আগের চেয়ারম্যানও নেই, আগের মেম্বারও নেই। তো এই বোর্ড মেম্বার নতুন দিয়েছে অ্যাডহক কমিটি, অ্যাডহক বেসিসে। এই অ্যাডহক কমিটি মেম্বারদের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকশন করার জন্য। কমিটিগুলো ইলেকশন করে পরবর্তীতে 3 বছরের জন্য এরা থাকবে আর কি। প্রথমে নির্বাচন, প্রথমে কমিটি করে গঠন করতে হবে, ব্রাঞ্চ কমিটি যেটাকে বলে জেলা কমিটি গঠন করে এই 68টা কমিটি গঠন করার পর ইলেকশন করে একটা ওই প্রত্যেকটা ইউনিট থেকে 2 জন করে সদস্য এনে তারা সেন্ট্রাল ইলেকশনের মাধ্যমে এখানে ভাইস চেয়ারম্যান, ট্রেজারার এবং বাকি আরো 9 জন সদস্য এখানে নিয়োগ হবে। তো সেই উদ্দেশ্যে আমাদের কাজ দেওয়া হয়েছে। আমি কাজ শুরু করেছি। কাজ শুরু করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের এখন 68টি কমিটির মধ্যে 67টি কমিটি গঠন করা হয়ে গেছে। আর নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে 37টা কমিটির, 37টা বাজ কমিটির নির্বাচন ঘোষণা হয়ে গেছে। তা আমি আশা করতেছি নির্বাচন আমাদের নভেম্বরের মধ্যে না হলে ডিসেম্বরের প্রথমের মধ্যে হয়ে যাবে। আবার ডিসেম্বরের প্রথম পর্যন্ত কিন্তু আমাদের সীমা ছিল। কিন্তু এই যে আমার এই 68টা ইউনিটে যে আমার ইলেকশন করতে গেলে তো অনেককে সরাইতে হয়েছে, দিতে হয়েছে। 68 ইউনিটে আমার ইউনিট লেভেল অফিসার প্রত্যেক ইউনিটে লাগবে, ছাড়া তো ইলেকশন করা যাবে না। তো আমরা চেষ্টা করেছি, আমি বেশিরভাগ বোর্ড মেম্বারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমি ওই প্রত্যেকটা জায়গায় এখন 68টা ইউনিটে কিন্তু আমার ইউনিট লেভেল অফিসার আছে যারা নির্বাচনটা কন্ডাক্ট করবে। 68টা অফিসার যে আমি পাঠিয়েছি, তো এইটার সাথে তো এই যে বিভিন্ন সময়ে যে পোস্টিং হয়, ট্রান্সফার হয়, নিয়োগ হয়, টেন্ডার হয়, এটার সাথে কিছু লোক বাণিজ্য করতো আর কি আগে থেকে। যে বাণিজ্যটা কথা 1 বছর বন্ধ হয়ে গেছে, বিশেষ করে এই আমি আসার পরে তো আরো বন্ধ। তো এই নিয়োগ বাণিজ্য বন্ধ হওয়ার ফলে তাদের মতো চলে না, তাদের কথা চলে না। কিছু আমাদের কর্মকর্তা আছেন যারা এই ডিরেক্টর লেভেলে, পরিচালক লেভেলে, তাদের কথা চলে না। তারা করলো কি, আমাদের কিছু বোর্ড মেম্বারদের কি মিসগাইড করা শুরু করলো। তার মধ্যে একজন তুহিন ফারাবি, আরেকজন হইলো আমার মনে হয় যে শি ইজ অলসো মিসগাইডেড, যে লেডি যে একজন ডাক্তার আছে সেও মিসগাইডেড। সে আইসে আমাকে মানে বলে এটা দেন, আমাকে বলে যে আমার ভাইয়ের আমার আত্মীয়র চাকরি দেওয়া লাগবে, আমাকে একটু গাড়িটা দিয়ে দেন, মানে ড্রাইভার সহ, যদি এটা বোর্ড মেম্বার শুধুমাত্র গাড়ি অফিসের কাজে আসবে। তারপরে আর অনেক যে ওই কমিটিতে আমাদের আমার পরিচিত 5 জন ঢুকে দেন, এরকম 68টি কমিটিতে বিভিন্ন জায়গায় একটা এমন দাবি করে যেটা আমার পক্ষে সম্ভব না। তো এইসব কারণে তারা খুবই অসন্তুষ্ট এবং ওনাদের কথায় আমার ধারণা উনি এই তথ্যগুলি আবার ওনারা যে কোনো একটা যদি আমি পোস্টিং করে একটা ইয়েলো পাঠাই আমি ইয়েতে ঢাকার বাইরে, সেই কপি চলে যায় স্বাস্থ্য উপদেষ্টার কাছে, সে আবার আমাকে পাঠায় হোয়াটসঅ্যাপে যে এই পোস্টিংটা কি জরুরি ছিল। এরকম কি মুশকিল, আমি আমার সব ইউনিটগুলোকে চালাবো, আমি দুষ্ট লোকগুলাকে আমি ইম্পর্টেন্ট পদ থেকে সরাই দিব, আর প্রত্যেক 68 ইউনিটে আমার লোক লাগবে, ইলেকশন করা লাগবে। সেই চিঠিপত্রগুলা আবার সে আমাকে পাঠায় যে এটা কি খুব দরকার ছিল। প্রতিনিয়ত এরকম আমি 10টা আপনাকে দেখাতে পারবো, আমাকে মেসেজ পাঠিয়েছে এরকম মিনিমাম 10টা দেখাতে পারবো যে এটা কি জরুরি ছিল। এরকম প্রত্যেকটা কাজেই উনি আমার মন্ত্রণালয় আমাকে ইন্টারফেয়ার করে যে এটা কি ঠিক করলেন কিনা। তো তারপরেও আমি যেহেতু ওই আমাদের 4 জন বোর্ড মেম্বার আমরা প্রথম যে মিটিং করি নির্বাচনের জন্য 2টা পয়েন্ট আমরা নতুন যুক্ত করেছিলাম। এটা অবশ্য আমরা অনেক হয়তো বুঝে করছে না বুঝে করছে, আমি তখন বুঝি নাই। আমাদের যে বর্তমান P26 আছে রেড ক্রিসেন্টের যেটা সংবিধান, সেটা অনুসারে যে কোনো লোক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, শিক্ষা দীক্ষার কোনো সীমা নেই। এটা এসএসসি পাস হোক, ডিগ্রি পাস হোক, MA পাস হোক, 5 পাস হলে পারবে এবং যে কোনো দল মত নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে করতে পারবে। তো কিন্তু আমরা তখন চিন্তা করলাম যে এই গত 15 বছর যেরকম ভাবে স্বেচ্ছাচারিতা চললো, ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে মানে আমরা ভাবছিলাম যে এটাকে এই পলিটিক্যাল ভেজাল মুক্ত করা যায় কিনা। সেই জন্য আমি প্রথমে না বুঝেই বলছি ঠিক আছে, সবাই যদি বলে তাহলে আমরা ওই 2টা পয়েন্টটা ইনক্লুড করতে পারি। কিন্তু ওই 2টা পয়েন্ট আমরা যখন নির্বাচন ইনক্লুড করলাম,
তখনই বিভিন্ন কমিটির 68 ডিস্ট্রিক্ট থেকে বলতে থাকলো যে এটা সংবিধান পরিপন্থী হয়ে গেল, এটা তো 42 সদস্যের ব্যাপারটাও ওখানে বাদ দেওয়া হয়েছে, শুধু আজীবন সদস্য ইলেকশন করা হয়েছে। তো এটা আমি চেষ্টা করলাম, তো 72 সদস্যের ব্যাপারে আমি রাজি করতে পারলাম না, দুইটাও রাজি করতে পারলাম। কোন দুইটা? যে কোন শিক্ষা দীক্ষা লাগবে না, যে কেউ ইলেকশন করতে পারবে, মানে ক্যান্ডিডেট হতে পারবে, এবং আর পলিটিক্যাল পার্টির আমরা নির্বিশেষে সবাই করতে পারবে। তো এটা আমি পরবর্তীতে যখন বোর্ড মিটিং এ করলাম, এই 4 জন আবার সেইটাই রয়ে গেল। 4 জন মেম্বার বললো না, এটা পিউ-26 যদি থাকলেও এটা আমরা চাই, এটা থাকুক। তো এটা দেখে তো আমার ইলেকশন করতে পারে, তারা তো ওরা কোর্টে গিয়ে মামলা করবে, কোর্টে গিয়ে মামলা করতে আমার নির্বাচন তো স্থগিত হয়ে যাবে, হয়ে গিয়েছিল অনেক জায়গায়। পরে আমরা এটা আমার বেশিরভাগ মেজরিটি বোর্ড মেম্বারের সিদ্ধান্তে আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে না, পলিটিক্যাল লোকজন থাকবে এবং যারা শিক্ষা দীক্ষা কম তারাও থাকবে। পরে এই জিনিসটা যারা বাধা প্রদান করছিল, যারা বলছিল না এটা করলে আমরা থাকবো না, এবং তারা বললো যে এইভাবে নির্বাচন করা যাবে না, 10% করতে পারবেন না, তারা বলতে করলো। তো পদত্যাগ করার পরে আমরা কাজ চালাই যাচ্ছি। তো এখনো কিন্তু ওরা যে পদত্যাগ করছে, পদত্যাগের ফলে আমাকে পরে যে আমি জোরের একটা মিটিং ডাকবো, মিটিং আমি ডাকছি। আমি অলরেডি যেহেতু আমার 4 জন মেম্বার পদত্যাগ করছি, আমার তো বুঝতে হবে কারা আমার পক্ষে আছে না আছে, বা কারা সততার পক্ষে আছে, কারা ন্যায়ের পক্ষে আছে, এটা বুঝতে পারা। মিটিং ডাকলাম, আমাকে হঠাৎ করে মন্ত্রণালয় থেকে একজন অফিসার বলে যে স্যার মিটিং কি না করলে না? আমি জানি কেন, কে বলছে? না এটা মানে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা চাচ্ছিল। তো ঊর্ধ্বতন কর্ম বলতে আমি তো মনে করি ওই উপদেষ্টা মহোদয় হবে, আর কি হবে। তো আমি তো বলছি এখন তো মিটিং তো ভাই ঢাকা, আমার তো চিঠিরঙ্গে লোক টিকিট কাটছে, ওরা আসতেছে, আমি বলে ফেলছি। তাছাড়া আমার তো একটা সিদ্ধান্তের ব্যাপার, 5 জন সদস্য পদত্যাগ করছে। তো আমি তো মিটিংটা ক্যান্সেল করি নাই, করতে তো পারি না। তো আমি সেই থেকে দেখি যে ওনাদের আর একটু বেশি ওনারা মানে বায়াস হয়ে গেল, যে আমি কেন এই প্রথম কথা হলো এই 4 জন অন্যায় পদত্যাগ করলো, এটা ওরা চিন্তা করলেন। আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি যে তারা কিন্তু এটা অন্যায় পদত্যাগ করছে, বা এই পদত্যাগটা যৌক্তিক না। আর আমি এটাও বলেছি যে আমরা যদি এই দুইটা ক্লজ যদি আমরা না সরাই, তাহলে ইলেকশন হবে না। তারপর ওনারা কনভিন্স না হয়ে ওনারা বোঝাতে শুরু করলো। আমি ওদের বোর্ডের কথা শুনি না, এবং আমি বোর্ডের কথা সারা সিদ্ধান্ত নেই। এবং আমি ওনাকে বুঝাইলাম যে দেখেন ম্যাডাম, এই যে এটা যদি এখন যদি আমরা এই 2টা পয়েন্ট যদি আমরা উঠে না দিই, তাহলে ইলেকশন করতে পারবো না। ঠিক উঠাই দেন। উঠাই দিলাম ঠিকই, কিন্তু পরবর্তীতে আমি শুনতে পাচ্ছি যে ওরা আবার যায়, কি ওনাকে কনভিন্স করে, মোটিভেট করে। ওনার যে কি ফিলোসফি আমি জানি না। আমি বলেছি যে আমি তো দেশপ্রেমে বিশ্বাসী, আমি তো বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী। আমি তো চাই বাংলাদেশের মানে এটা সমস্ত দল মত নির্বিশেষে কাজ করুক।